আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আইএনডিআর। আমাদের পেজে একটি নতুন কোশ্চেন এসেছে। আমার বাচ্চা হ্যান্ড ফ্ল্যাপিং করে, সারাক্ষণ হ্যান্ড ফ্ল্যাপিং করতেই থাকে। এখন এর জন্য আমি কি করতে পারি? আমি উম্মে সাইকা নীলা, একজন কনসালটেন্ট অকুপেশনাল থেরাপিস্ট, আইএনডিআর-এ ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি। আমি দীর্ঘ 18 বছর ধরে বিভিন্ন ধরনের বিকাশজনিত সমস্যার বাচ্চাদের নিয়ে কাজ করছি, যেমন অটিজম, এডিএইচডি, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি, এনডিডিস, নানান ধরনের বিকাশজনিত সমস্যায় বাচ্চারা যারা আমাদের কাছে আসেন থেরাপির জন্য, তাদের সাথে কাজ করছি এবং তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছি। আজকের কি টপিক ছিল যে হ্যান্ড ফ্ল্যাপিং কেন করছে এবং এটাকে কিভাবে কমিয়ে আনা যায়। যাদের ছোটবেলা থেকে অনেক বাচ্চারাই হ্যান্ড ফ্ল্যাপিং করে, যারা নর্মাল বাচ্চা তারাও করে, তো তারা যদি 3 বছর বয়সের ভিতরে হ্যান্ড ফ্ল্যাপিংটা যদি তাদের বন্ধ হয়ে যায়, তার মানে সেটা নর্মাল, তাদের আদার্স অন্য কোনো সমস্যা নাই, শুধু হ্যান্ড ফ্ল্যাপিং করতো, ওটা এখন থেমে গেছে, তাহলে সেটা আর কোনো অসুবিধা নাই। কিন্তু যারা অটিজম বাচ্চা তারাও হ্যান্ড ফ্ল্যাপিং করে, তারা এটা পুনরাবৃত্তিমূলক আচরণ হিসেবে বারবার করে থাকে। অটিজমের বিভিন্ন লক্ষণের ভিতরে এটা একটা বড় লক্ষণ। সাধারণত অটিজম বাচ্চাদের ক্ষেত্রে কি হয় যে তারা সামাজিক যোগাযোগ করতে পারে না, মানুষের সাথে আই টু আই কন্ট্যাক্ট করতে পারে না, সোশ্যাল স্মাইল দিতে পারে না, নামের সাথে রেসপন্স করতে পারে না, এবং তারা রিপিটেটিভ কিছু আচরণ করে যেটা পুনরাবৃত্তিমূলক আচরণ, যেখানে হ্যান্ড ফ্ল্যাপিং অনেক বড় একটা উপস্থিতি থাকে হ্যান্ড ফ্ল্যাপিং এর। অটিজম বাচ্চার হ্যান্ড ফ্ল্যাপিং যখন করতে থাকে, সে কেন করতে থাকে? অনেক সময়ই অটিজম বাচ্চা যেহেতু অন্য কারোর সাথে কমিউনিকেশন করতে পারতেছে না, তার মনের ভাবটা প্রকাশ করতে পারছে না, তখন এক্সাইটেড হয়ে অনেক সময় হ্যান্ড ফ্ল্যাপিং করতে থাকে, যে দৃষ্টি আকর্ষণ করার জন্য অন্যের, যে তাকে দেখুক এবং কিছু বোঝার চেষ্টা করুক যে কেন সে এটা করছে বা তার কিছু একটা প্রয়োজন। তো সেক্ষেত্রে মা বাবা যদি তার সাথে বুঝতে পারে, তাহলে আস্তে আস্তে সে ওইটা কমিয়ে দিয়ে শান্ত হয়ে যেতে পারে। তাছাড়া আরও যে রিপিটেটিভ মূলক যে আচরণ হিসেবে যে হ্যান্ড ফ্ল্যাপিং করে, সেটা যেটা হচ্ছে যে তার যে সেন্সরি সিস্টেম, সেখানে এটা যখন প্রসেস হচ্ছে তখন সে এটাকে আর থামাতে পারছে না। হ্যান্ড ফ্ল্যাপিংটাকে নিজে নিজে কন্ট্রোল করা তার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ এখানে সে এক্সাইটেড হয়ে গেছে এবং সে কন্টিনিউয়াসলি এটা করতে থাকে রিপিটেটিভ আচরণ হিসেবে। একটা জিনিস লক্ষ্য করেন যে হ্যান্ড ফ্ল্যাপিং যখন করে আসলে কিভাবে করে, এরকম করতে থাকে এবং কন্টিনিউয়াস যখন এরকম একটা বাচ্চা করতে থাকে, তখন আসলে তার হাতে কি ঘটনা ঘটে, হাতে যে ঘটনাটা ঘটে, যে হাতের যে মাসল আছে, যে জয়েন্ট আছে, এরকম রিপিটেটিভ মুভমেন্টের ফলে এই জয়েন্টগুলো আস্তে আস্তে, লিগামেন্টগুলো জয়েন্টের রিল্যাক্স হতে থাকে এবং এই যে মাসল সেটা আস্তে আস্তে দুর্বল, উইক হতে থাকে এবং টোন, মাসল যে টোন, সেটাও আস্তে আস্তে কমে যেতে থাকে, ফ্লাপি টাইপের হতে থাকে। তো এই যে হ্যান্ড ফ্ল্যাপিং করার ফলে যে তার এতগুলো অসুবিধা হয় এবং সে এটাকে কন্ট্রোল করতে পারছে না, যার ফলে কোনো কিছু সে শক্ত কোনো কিছু হাত দিয়ে ধরতে গেলে তার অসুবিধা হচ্ছে, সে সেই পরিমাণ শক্তি ব্যবহার করতে পারতেছে না, এবং এভাবে যে সে স্থির করে রাখবে দুই হাত একটা স্টেবল পজিশনে, সেটাও সে করতে পারছে না। তার মানে তার সেন্সরি সিস্টেমের সাথে এটা ওতপ্রোতভাবে কিন্তু জড়িত এবং তার মাসল উইকনেসও হয়ে যাচ্ছে, লিগামেন্টও উইকনেস হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যারা সেন্সরি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করি, তারা যেভাবে কাজ করতে পারি, আমি সামান্য কিছু আপনাকে এখানে তাদের বলি যে এইভাবে যদি আপনারা বাসায় একটু বাচ্চাকে সাহায্য করতে চান, বাসায় যদি তাকে কিছু কাজ করাতে চান, তাহলে এভাবে শুরু করতে পারেন। এটা অবশ্যই কোনো বাচ্চার জন্য স্পেসিফিক না, কারণ আমি আপনার বাচ্চাকে একদম স্পেসিফিক অ্যাসেসমেন্ট করে বলছি না, এটা খুবই জেনারেল অ্যাডভাইস, যে যেহেতু তার মাসেল দুর্বল হয়ে গিয়েছে, লিগামেন্ট যেহেতু একটু লুজ হয়ে যাচ্ছে এবং মাসেল টোন যেহেতু কমে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিছু সিম্পল অ্যাক্টিভিটি করাতে পারেন, যেই অ্যাক্টিভিটিগুলো করার ফলে আপনার বাচ্চার সেই মাসেল স্ট্রেংথ আর একটু বাড়বে, সে আরেকটু শক্তভাবে তার জিনিসপত্র ধরা এবং কাজ করা, এগুলো আস্তে আস্তে সে একটু শুরু করতে পারে। তাহলে কি ধরনের সেরকম অ্যাক্টিভিটিগুলো আমি আমার আরেকটি ভিডিওতে কিন্তু আগেও বলেছি, যে বেসিক 3টা সেন্সরি সিস্টেম আছে, সেই তিনটা সেন্সরি সিস্টেমে অবশ্যই কাজ করতে হবে, অবশ্যই কাজ করতে হবে। ওই সিস্টেমকে বাদ দিয়ে যদি শুধু আপনি কাজ করেন, তাহলে কিন্তু এটা প্রপার কাজ হবে না। তাহলে আমি সেই বেসিক 3টা সেন্সরি সিস্টেম কি আমি আবারও বলছি, এটা ভেস্টিবুলার সিস্টেম, টেকটাইল সিস্টেম এবং প্রোপ্রিওসেপটিভ সিস্টেম। এই 3টা সিস্টেমকে একত্রে করে কাজের ডিজাইনিং, প্ল্যানিং করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, তাহলে বাচ্চার বেটার আউটপুট আসবে। তো বেসিক সেন্সরি সিস্টেমগুলো সম্পর্কে যখন আপনারা পরামর্শ নিতে যাবেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেয়ে সেই পরামর্শগুলো স্পেসিফিকভাবে নেবেন। তা আজকে যে জেনারেল অ্যাডভাইসগুলো আমি দিচ্ছি, সেটা হচ্ছে যে বাচ্চাকে আপনারা আস্তে আস্তে করে
হাতে কোনো কিছু দিয়ে ক্যারি করতে শেখাতে পারেন, অথবা কোনো কিছু নেওয়ার জন্য কোনো জায়গায় রিচ করাতে পারেন, যে এত দূর থেকে একটা জিনিস এভাবে করে নিয়ে আসো, সেটা করাতে পারেন। আবার সিঁড়ি দিয়ে ওঠানামা করানোর সময় কিছু ওয়েট হাতে দিতে পারেন, যেটা সে হোল্ড করে উঠবে। যখন সে হোল্ড করে উঠানামা করবে তখন কিন্তু এমনিতে তার আস্তে আস্তে মাংসপেশির শক্তি বাড়তে থাকবে এবং সে তার এই মাসেল টোনও আস্তে আস্তে করে নর্মালের দিকে আসতে থাকবে। আর একটা কাজ করাতে পারেন, যে ধরেন আমরা অনেক সময় বাচ্চাদেরকে আঁকি লেখালেখি বা ড্রয়িং বা কালারিং এরকম ধরনের কাজ দিয়ে থাকি। তো যখন বাচ্চা প্রচুর পরিমাণে হ্যান্ড ফ্ল্যাপিং করবে, সেই বাচ্চার জন্য আপনারা যেটা করতে পারেন, যে দাঁড়িয়ে ব্ল্যাক বোর্ড হোক, হোয়াইট বোর্ড হোক, যে কোনো জায়গায় হোক, অথবা পোস্টার আপনি দিয়ে হোক, সেখানে তাকে আঁকতে দিতে পারেন ইচ্ছা মতো। এটা একটু বড় বড় আঁকাটা হবে, মুভমেন্ট একটু বড় বড় হবে, যার ফলে কি হচ্ছে যে এই যে রিদম এবং তার যে এই যে অ্যাক্টিভিটিটা, এটার কারণেও কিন্তু তার মাসেল একটু আস্তে আস্তে করে শক্তি পেতে থাকবে এবং টোনগুলোও নর্মালাইজ হবে এবং তার হাতের কাজটাও অনেক সুন্দর হবে। এখানে যেটা, যে তার মাংসপেশির যে টেনশনটা, যেটা এভাবে করে আমরা ধরতে গেলে যে আমাদের একটা শক্তির ব্যবহার হয়, সেই শক্তির যে ব্যবহার, এটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে হবে, যে এভাবে কোনো কিছু ধরতে গিয়ে যেন সেই শক্তির ব্যবহারটা করতে পারে। তাহলে আস্তে আস্তে যখন এই ধরনের নানান রকম কাজ, আমি যে কটা বললাম, শুধু সেগুলোর বাইরেও আরো অনেক কাজ হতে পারে, সেই কাজগুলো যদি বাচ্চাকে আপনারা করতে দেন, আস্তে আস্তে যদি প্র্যাকটিস করান, তাহলে আস্তে আস্তে বাচ্চার হ্যান্ড ফ্ল্যাপিং কমে আসতে থাকবে। তো দর্শক, আমার মনে হয় আমি এই পর্যন্ত যতটুকু বললাম আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। এরপরেও যদি আপনাদের আরও এডিশনাল এ বিষয়ে জানতে ইচ্ছে করে এবং আপনার মনে হয় যে আপনার আরও অ্যাক্টিভিটি স্পেসিফিক দরকার, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ অকুপেশনাল থেরাপিস্টের সাথে দেখা করবেন এবং অ্যাসেসমেন্ট করিয়ে স্পেসিফিক প্ল্যান তার কাছ থেকে নিয়ে তারপর বাসায় কাজ করবেন। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।